দর্শক শ্রোতা, আজকে আমরা এসেছি আপনার ধানের জমির ব্যাপারে কিছু বলার জন্য। সকাল সকাল আমরা জমিতে হাজির হয়ে গেছি। যারা নতুন দর্শক শ্রোতা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলছি তারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। আমার ধানের ভিডিও এই চ্যানেলে অ্যাকচুয়ালি খুবই কম রয়েছে, তারপরও মনে হলো যেন ধানের উপর একটা ভিডিও করা আমাদের উচিত। যেহেতু বর্ষাকালীন সিজন, বর্ষার ধান মাঠে মোটামুটি হয়েছে, তার জন্য কিন্তু আমরা ভিডিওটা করছি। সেটা হচ্ছে বর্ষাকালীন ধানের কয়েকটা জাত, যেমন গ্রামে অ্যাকচুয়ালি নলাট বলে, আবার BB11 যে জাতটা, সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে দেখুন, পাশাপাশি ভিডিওটার সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট করে আমাকে প্রশ্ন করতে পারেন যে কোন জাতে কী হবে, কীভাবে ধান চাষ করলে আপনার ধানের এই যে পাঁচকাঠি সেটা বেশি হবে, রোগ পোকা কম লাগবে, সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। এই যে জাতটা আপনারা দেখছেন আমার ক্যামেরার সামনে, আমার জমির সামনে বসে রয়েছে, এই যে জাতটা, এই জাতটা হচ্ছে BB11, যেটা এখন বর্তমানে মোস্ট পপুলার একটা ধান। আর পাশেই রয়েছে, এটা হচ্ছে এই যেটা দেখছেন, এটা রয়েছে নলাট। নলাট এবং লালজিয়ে সব ধানের উপরেই মোটামুটি একটা টাচ দিয়ে কথা বলে। উপরে আছে আপনার লালজিএস। তো এই ধানটা অ্যাকচুয়ালি বর্ষার সিজনে খুব বেশি হয়। তো বর্তমানে আপনার অতি খরা এবং বৃষ্টি কম হওয়ার জন্যই কিন্তু ধানের পরিবর্তন হয়েছে জাতের, যেগুলা এখন খুব অল্প জল দিয়ে ধান চাষ করা যায়, সেই সব ধানের দিকে মানুষ নজর বেশি দিচ্ছে। অল্প সময়ের মধ্যে যতটুকু ফলন বেশি করা যায় সেটাই কিন্তু মানুষ আস্তে 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 কিন্তু সেই চাষের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা BB11 যে জাতটা, যেহেতু আমার সামনে ক্যামেরা দেখতে পাচ্ছেন, সেটা নিয়ে কিন্তু বলবো। এই BB11টা, এটা কিন্তু মাঝারি জল হলেই হয়ে যায়। যেমন এই যে দেখতে পাচ্ছেন, হালকা জল কাদার মধ্যে যদি BB11টা পোতা যায় বা রোয়া দেওয়া যায়, তাহলে কিন্তু এই ধানটা হয়ে যায়। তো এই ধানের জন্য প্রথম শর্ত কি, বীজতলা থেকে আপনারা 27 দিনের মধ্যেই কিন্তু বীজতলা থেকে উঠিয়ে নিয়ে এসে মেন জমিতে, আপনার যে চাষযোগ্য জমি, সেই জমিতে কিন্তু বসাতে হবে। এটা হচ্ছে এর শর্ত। আপনারা যদি ছোট চারা এখানে রোয়া দেন, তাহলে কিন্তু খুব শীঘ্রই এই জমিতে আপনার পাশকাঠি খুব বেশি হবে। এর পাশাপাশি একটা বলে রাখি যে চাপান সারের যে ব্যাপারটা হয়ে থাকে, এটা কিন্তু অনেকে জানতে চায় যে কি চাপান দিয়ে ধানটা যদি আমরা চাষ করি তাহলে ধানে আপনার বেশি ফলন আসবে। তো চাপানের ব্যাপারটা হচ্ছে, এটা মাটি ভিত্তিক। যদি আপনারা কোনো কৃষি কেন্দ্র থেকে বা কৃষি ভবন থেকে মাটিটা যদি ঠিকঠাক আপনারা পরীক্ষা করিয়ে নেন, তাহলে কিন্তু সুন্দর আপনার এর চাপান সারের পদ্ধতি আপনারা পেয়ে যাবেন। কারণ মাটি পরীক্ষার পরেই কিন্তু বোঝা যায় যে কোন মাটিতে কী সার দিলে বেশি কাজ হবে। তো আমি মোটামুটি একটা আইডিয়া আপনাকে বলে দিচ্ছি। যারা বর্ষাকালীন ধান চাষ করছেন, আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা মোটা সার মানে NPK 10-26-26 যেগুলো বলে, বা DAP, এই সকল সার দিয়ে ডাইরেক্টলি তলায় সার দিয়ে ধান করবেন না। অনেক চাষি পছন্দ করে যে DAP দিয়ে ধান লাগাবো বা 10-26 দিয়ে ধান লাগাবো, এটা আপনারা করবেন না। কি করবেন, সেটা করবেন হচ্ছে আপনারা চাপান সারে সেই সবগুলো ব্যবহার করতে পারেন। DAP 10-26 যেগুলো আছে, চাপানে আপনারা দিতে পারেন, কিন্তু মূল সার হিসাবে যেটা আপনার জমিতে দেয়, সেটা কিন্তু করা যাবে না। কেন করা যাবে না সেটাও বলছি। আপনার জমির যেহেতু স্বাস্থ্য আপনি জানেন না যে জমিতে কী কোয়ালিটির স্বাস্থ্য রয়েছে, সেই দিকে হিসাব করে আমি বলবো যে চাপান সার, এই তলে আপনার কাদানে যে সারটা দেয়, সেই সারটা সবসময় হবে মিক্সচার সার। কি থাকবে সেখানে, থাকবে পটাশ, ইউরিয়া, ফসফেট, এই তিনটি দিয়ে দেবেন। আর যদি সেই জমিতে খুব পোকার প্রাদুর্ভাব থাকে, তার জন্য আপনারা কার্বোফ্রান 3G 4G যেসব দানাগুলো হয়, সেগুলো কিন্তু আপনারা মিক্স করে জমিতে ছড়িয়ে দেবেন। তাহলে কিন্তু পোকার প্রাদুর্ভাবটা খুব কম হবে। আপনারা দেখতে পাচ্ছেন ধানটা খুব সুন্দর
এটা BB11, এতে যথেষ্ট জল রয়েছে। সেই জলের জন্য কিন্তু BB11টা জাতটা বেছে নিয়েছে। যেগুলো উঁচু জমি রয়েছে, যেমন এই পাহাড়ের উপর একটা জমি রয়েছে, সেই সব জমিগুলো কিন্তু আপনার মিনি সন্না আর লাল জিএস, নলাট আর নাল জিএসটাই কিন্তু প্রধানলি সার, যেগুলো একটু শুকনো বা উঁচু জমিতে হয়ে থাকে। তো এর যে কাঁদানের সার আপনাদেরকে বলে দিলাম, যে চাপানে সার হিসাবে আপনারা অবশ্যই ব্যবহার করুন মিক্সচার সার, ফসফেট, ইউরিয়া, পটাশ। আপনারা বিঘা প্রতি মোটামুটি 30-35 কিলো করে ফসফেট, 10 থেকে 15 কিলো করে ইউরিয়া আর 10 থেকে 15 কেজি পটাশ দিয়ে ফেলে দেন। জমিতে 3 থেকে 4 কেজি 5 কেজি পর্যন্ত আপনারা জিআর দানা, যেগুলো হয় কীটনাশক দানা, কার্বোফোরাস 3G 4G দানা, এগুলো ছড়িয়ে দেন। তারপরে ধানকে রোয়া দেন, বীজ তুলে আনুন। আর বীজ তোলার আগে একটা শর্ত, আমরা এর আগে একটা ছোটো ভিডিওতে বলেছিলাম, যে বীজ বীজ তোলার আগেই শতকে 150 গ্রাম 160 গ্রাম করে কার্বোফোরাস জি যদি আপনারা ছড়িয়ে দেন, ছড়িয়ে দেওয়ার পরে 7 দিন পরে সেই চারাটা রোয়া দেন, তাহলে কিন্তু সেই ধানের পাশকাঠি অনেক বেশি হয়। যত অল্প সময়ের বীজ আপনি আপনার প্রধান জমিতে নিয়ে এসে রোয়া দিবেন, তত বেশি পাশকাঠি কিন্তু হবে। আর চাপান সারের কাদানের যে প্রথম সারটা যেটা তলাতে দেওয়া হয়, সেটা নিয়ে কিন্তু আপনাদের যেটা বলছি, যে আপনারা পদ্ধতি মতো নিয়ে নিতে পারেন। তো এমন নয় যে আপনারা ডিএপি 10-14-35 দিয়ে ধান করলে যে আপনার ধান হবে না, এমন নয়, ধান হবে, কিন্তু আপনার মিক্সচার যেটা সেটা দিয়ে করাটা সবথেকে উত্তম। তো আপনারা যারা এনপিকে দিয়ে করবেন, তারা এনপিকেটাও ঠিক এইভাবেই বিঘা প্রতি 20-25 কিলো করে দিয়ে দিবেন এনপিকে, এবং সঙ্গে দিয়ে দিবেন 10 কেজি ইউরিয়া আর 6-7 কেজি পটাশ দিয়ে আপনারা প্রধান জমিতে সারটাকে ছড়িয়ে তারপরে ধানটা লাগাবেন। আর আরেকটা জিনিস বলে রাখি, যেটা লাল জিএস যেটা হয়ে থাকে জিএস ধান, সেটার ক্ষেত্রে কিন্তু আপনারা বীজের চারা রোয়া দিবেন 22 থেকে 25 দিনের মধ্যেই। তার থেকে বেশি করলে কিন্তু তা আপনার পাশকাঠি ভালো হবে না। এই ক্ষেত্রেও আপনারা সার হিসেবে ব্যবহার করবেন ফসফেট, ইউরিয়া, পটাশ, আর নাহলে এনপিকে যদি আপনারা করেনি, আপনাদের ইচ্ছা সেটা যদি করেনি, তো আপনারা ওটা করতে পারেন। তো সেক্ষেত্রে নজর রাখতে হবে যে যেন 22 থেকে 25 দিনের চারায় রোয়া দেওয়া হয়, তাহলে কিন্তু সব থেকে সুন্দর হয়। ঠিক আছে। আর চাষের ব্যাপারে আমি বিস্তারিত বলছি না, কারণ চাষ আপনারা যত ভালো করবেন তত আপনার ধানের শেকড় হবে, পাশকাঠি বেশি হবে। তো এ হলো আপনার রোয়া দেওয়ার বয়স 2-3 রকমের ধানের। তো আপনাদের বলে রাখি, জিএস এবং নলাট এই ধানটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু উঠে যায় যেহেতু, তো এর চাপানটাও কিন্তু আপনাকে দ্রুত দিতে হবে। চাপানটা কত দ্রুত দিতে হবে? মোটামুটি আপনি যদি নলাট জিএসটা করেন, আপনি 11 থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনারা চাপানটা দেওয়া শেষ করবেন। আর যদি নলাট করে BB11 বা আপনার জলকাদার যে ধানটা হয়ে থাকে মিনি সন্না, এইসবগুলা কিন্তু আপনাকে ওই 15 দিনের মধ্যে চাপান দেওয়া শেষ করতে হবে। এটা হচ্ছে চাপান দেওয়ার প্রাথমিক পদ্ধতি। এভাবে যদি ধান করেন, আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে ধান করলে কিন্তু ধানের পর্যাপ্ত পাশকাঠি আপনারা পেয়ে যাবেন। চাপান দেওয়ার মোটামুটি 5 দিনের মাথায় মাথায় কিন্তু আপনাদেরকে করতে হবে, ওই জমির যে সব জল রয়েছে, জল কিন্তু ছেড়ে একটু আলো বাতাস দিতে হবে। কারণ রাসায়নিক সার দিয়ে যদি আপনি ধান চাষ করেন, সেই ধানের রাসায়নিকের যে আপনার বিষাক্ত গ্যাসগুলা, সেগুলো মাটিতে ধরে রাখে। এবার আপনারা যখন এইভাবে, যেমন এই পাশের জমিটাতে আমি দেখেছি চাপান দেওয়া মোটামুটি শেষ করে দিয়েছে, 1 সপ্তাহ আগে যেমন ফাঁকা করে দিয়েছে, জল নাই, তাহলে কী হবে, আপনার পাশকাঠিটা কিন্তু পাশ দিয়ে বেরোতে পারবে। এবার আপনার এইভাবে যদি আলো বাতাসটা আপনারা জমিতে মাটিতে প্রবেশ করে, তাহলে কিন্তু বিষাক্ত গ্যাসীয় পদার্থগুলো বেরিয়ে গেলে সেই জমিতে কিন্তু ধানের পাশকাঠি অনেক বেশি হয়। একবারে পরীক্ষিত, কোনো কারো দেখা ব্যাপার নয়, এটা ডাইরেক্টলি এই জিনিসটাই হয়। তা আপনারা এটা খেয়াল রাখবেন।
চাপান দেওয়া 4-5 দিন পর কিন্তু সেই জমিতে আপনার আলো বাতাসের ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে মেন প্রসেস। আচ্ছা, তারপরে কি হয়, প্রথম চাপানের পরে দ্বিতীয় চাপান হচ্ছে আপনার মোটামুটি 30 থেকে 35 দিনের মাথায়। মানে আপনি এদিকে 12-15 দিনে একটা দিয়ে দিলেন, আবার 25 দিনের মাথায় আবার আপনার তৃতীয় চাপান পড়ে। হ্যাঁ, এবার কি হয়, আপনার ধানে একটা সময় কি হয়, ধানের পাতার উপরে আপনার একটু হলদেটে ভাব, হালকা হালকা স্পট এক ধরনের আসে, যেটা থেকে মনে হয় যে ধানটা আমার নষ্ট হয়ে যাচ্ছে, কোনো রোগ লেগেছে, বসে যাচ্ছে, বাড়ছে না। তখন কিন্তু আপনার ওই 35 দিনের চাপানে মাথায় যে চাপানটা হবে, সেই চাপানে কিন্তু আপনাকে বিঘা প্রতি ভালো জিঙ্ক 33% জিঙ্ক যেগুলো হয়, সেই জিঙ্ক কিন্তু স্প্রে করে দিতে হয়। স্প্রে করে দিতে পারেন, কিংবা জমিতে আপনারা বিঘা প্রতি 2 কিলো করে ভালো জিঙ্ক আপনারা কোয়ালিটি হিসাবে জিঙ্ক হয়, কোয়ালিটি সয়েল হয়, এইসব জিঙ্ক কিন্তু আপনাকে স্প্রে করে দিতে হবে। আর স্প্রে করতে পারলেই কিন্তু আপনার ওই সমস্যাগুলো, ছোটো ছোটো দাগ, হলুদ, এই ভাবটা কিন্তু পুরোপুরি কেটে যাবে। জল ছেড়ে দিতে হবে, জল ছেড়ে দিয়ে একটু আলো বাতাস দিতে হবে, কারণ রাসায়নিক সার দিয়ে যদি আপনি ধান চাষ করেন, সেই ধানের রাসায়নিকের যে আপনার বিষাক্ত গ্যাসগুলা, সেগুলো মাটিতে ধরে রাখে। এবার আপনারা যখন এইভাবে, যেমন এই পাশের জমিটাতে আমি দেখেছি চাপান দেওয়া মোটামুটি শেষ করে দিয়েছে, 1 সপ্তাহ আগে যেমন ফাঁকা করে দিয়েছে, জল নাই, তাহলে কী হবে, আপনার পাশ কাঠিটা কিন্তু পাশ দিয়ে বেরোতে পারবে। এবার আপনার এইভাবে যদি আলো বাতাসটা আপনারা জমিতে মাটিতে প্রবেশ করে, তাহলে কিন্তু বিষাক্ত গ্যাসীয় পদার্থগুলো বেরিয়ে গেলে সেই জমিতে কিন্তু ধানের পাশকাঠি অনেক বেশি হয়। একবারে পরীক্ষিত, কোনো কারো দেখা ব্যাপার নয়, এটা ডাইরেক্টলি এই জিনিসটাই হয়। তা আপনারা এটা খেয়াল রাখবেন, চাপান দেওয়া 4-5 দিন পর কিন্তু সেই জমিতে আপনার আলো বাতাসের ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে মেন প্রসেস। আচ্ছা, তারপরে কি হয়, প্রথম চাপানের পরে দ্বিতীয় চাপান হচ্ছে আপনার মোটামুটি 30 থেকে 35 দিনের মাথায়। মানে আপনি এদিকে 12-15 দিনে একটা দিয়ে দিলেন, আবার 25 দিনের মাথায় আবার আপনার তৃতীয় চাপান পড়ে। হ্যাঁ, এবার কি হয়, আপনার ধানে একটা সময় কি হয়, ধানের পাতার উপরে আপনার একটু হলদেটে ভাব, হালকা হালকা স্পট এক ধরনের আসে, যেটা থেকে মনে হয় যে ধানটা আমার নষ্ট হয়ে যাচ্ছে, কোনো রোগ লেগেছে, বসে যাচ্ছে, বাড়ছে না। তখন কিন্তু আপনার ওই 35 দিনের চাপানে মাথায় যে চাপানটা হবে, সেই চাপানে কিন্তু আপনাকে বিঘা প্রতি ভালো জিঙ্ক 33% জিঙ্ক যেগুলো হয়, সেই জিঙ্ক কিন্তু স্প্রে করে দিতে হয়। স্প্রে করে দিতে পারেন, কিংবা জমিতে আপনারা বিঘা প্রতি 2 কিলো করে ভালো জিঙ্ক আপনারা কোয়ালিটি হিসাবে জিঙ্ক হয়, কোয়ালিটি সয়েল হয়, এইসব জিঙ্ক কিন্তু আপনাকে স্প্রে করে দিতে হবে। আর স্প্রে করতে পারলেই কিন্তু আপনার ওই সমস্যাগুলো, ছোটো ছোটো দাগ, হলুদ, এই ভাবটা কিন্তু পুরোপুরি কেটে যাবে। 35 দিনের চাপানের কথা বলছি। 35 দিনের চাপানে আপনারা কি দিবেন এটাও বলে দিই। 35 দিনের চাপানে আপনারা দিবেন ইউরিয়া, পটাশ, বিঘা প্রতি 20 কিলো ইউরিয়া এবং 10 কেজি পটাশ, আর সঙ্গে 2 কিলো জিঙ্ক যদি দিয়ে দেন, আপনার প্রচুর পাশকাঠি কিন্তু ধানের জমিতে হয়ে যাবে। এটা বলার নয়, আপনি করে দেখবেন, তারপর আমাকে কমান্ডে যদি না হয় গালি দিয়ে যাবেন। তো এটা হচ্ছে আপনার 35 দিনের মাথায় চাপান। আর 35 দিনের চাপানের মাথায় কিন্তু একটা কীটনাশক আপনারা স্প্রে করে দেবেন, তার কারণ সেই সময় কিন্তু গাছের পাতাগুলা বা ধানের পাতাগুলা কচি কুচি করে কেটে দেয়, জলে ভাসে এবং সাদা হয়ে যায়, পাতার মাথাগুলা জড়ো জড়ো করে দেয়। এই টাইমে কিন্তু একটা ভালো কীটনাশক আপনারা স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু এই সমস্যা দূর হয়ে যাবে। এই গেল আপনার চাপান। আর এই দুটো স্টেপ আপনারা যদি ফলো করেন, তাহলে অবশ্যই আপনার এই স্বল্প সময়ের যেসব ধানের জাত রয়েছে, সেসব ধানে কিন্তু নতুন করে আর কোনো রাসায়নিক সার বা কিছু দেওয়া লাগে না। এই হচ্ছে আপনার প্রধান দুটি স্টেপ ধানের। একবারে যে থোড় আসার বা কাস্থোড় যেটা হয়, শীষ আসার আগের মুহূর্ত পর্যন্ত আজকের আমি ভিডিওটা এখান থেকে শেষ করব, কারণ আমার সময় হবে। আমি কিন্তু মিডিয়াম পর্যায় পর্যন্ত আপনাদের ছেড়ে দিচ্ছি। পরবর্তীতে এর পরবর্তী পার্ট আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা নতুন দর্শক যারা ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। কিছু জানার থাকলে জানবেন, অবশ্যই জানবেন। জানার কোনো শেষ নাই, শিক্ষারও কোনো শেষ নাই। আপনারা জানবেন, কমেন্ট করবেন, আর পরবর্তী আপনার ধানের যেসব সমস্যা, সেগুলো নিয়ে মোটামুটি আমি তুলে ধরবো। আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।